সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্যের সূচনায় আমি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভিযাত্রায় আত্মোৎসর্গকারী অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে গণজাগরণের সম্মুখ সারিতে দাঁড়ানো ছাত্র সমাজ, সচেতন নাগরিকবৃন্দ, ন্যায় ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত প্রতিটি মানুষ এবং গণতান্ত্রিক সংস্কার সন্ধানী সকল অংশগ্রহণকারীর প্রতি প্রেরণ করছি আন্তরিক কৃতজ্ঞতা। এদেশের মাটি, আকাশ ও মানুষের মুক্ত নিঃশ্বাসের স্বপ্নে 1971 সালে অস্ত্র হাতে যারা লড়াই করেছেন, তাদের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরকাল মর্যাদার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী ও সুষম রাষ্ট্রের ইচ্ছে নিয়ে যারা বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন, আমি তাদের অবদানকে আন্তরিকভাবে স্বীকার করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের অগ্রযাত্রায় বহু বরেণ্য বিচারপতি তাদের প্রজ্ঞা, ন্যায়বোধ ও সাহসিকতার মাধ্যমে জাতির ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। ইতিহাসের সেই আলোকিত ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ, সাবেক প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব এটিএম আফজল, জনাব মুস্তফা কামাল সহ অসংখ্য নাম অম্লান হয়ে আছে। আমাদের জেলা আদালতেও বিচারকগণ নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে বিচার কার্য সম্পাদনে অবিচল রয়েছেন। তবে একই সঙ্গে এই সত্য অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক। অন্যায় ও অবিচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি। এই ধারাবাহিকতায় এক চরম ক্রান্তিকালে বিগত 11ই অগস্ট 2024 ইংরেজি তারিখে আমাকে এদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে হয়। অস্থিতিশীল সরকার, উত্তেজিত জনতার মুখে পলায়নরত একটি বিচার বিভাগের দায়িত্ব আমার উপর অর্পিত হয়। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে 22 বছরের পথ চলায় আমি যে সকল আদর্শে নিজেকে সবসময় বেঁধে রেখেছিলাম, তার কেন্দ্রে ছিল মিতভাষিতার শিষ্ট অনুশীলন। আমি বিশ্বাস করতাম শব্দের উচ্ছ্বাস নয়, বরং পরিমিত উচ্চারণ ও স্থির সংযমী বিচারকের প্রকৃত মর্যাদা রক্ষা করে। তবে প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে। সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতেই নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়। একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের ভিতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত। এই প্রেক্ষাপটেই 21শে সেপ্টেম্বর 2024 তারিখে আমি সারা দেশের সকল বিচারকদেরকে সমবেত করে বিচার বিভাগের
আমূল সংস্কারের জন্য একটি রোডম্যাপ উপস্থাপন করি। বিচার ব্যবস্থার প্রশাসনিক জটিলতা, সাংবিধানিক সীমাবদ্ধতা ও নীতিগত অসামর্থ্যের মূল উৎস চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পথ নির্দেশ তুলে ধরেছিলাম। আজ 16 মাস অতিক্রান্ত মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে রোডম্যাপ বাস্তবায়নের মাত্রা মূল্যায়নের সুযোগ পেয়ে আমি নিজেকে আবারও ধন্য মনে করছি। একই সঙ্গে অব্যাহত যাত্রায় আমার উত্তরসূরি হিসেবে যিনি মহান দায়িত্ব গ্রহণ করবেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আজ আপনাদের সামনে আমি বিচার বিভাগীয় নীতিমালা উপস্থাপনের অভিপ্রায় ব্যক্ত করছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নকে আমি সর্বপ্রথম দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছিলাম। সেই প্রেক্ষিতে আমি সেদিন স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম, বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিয় উপস্থিতি, ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার তত্ত্ব আমার নিজের কিংবা আমাদের সংবিধান প্রণেতাদের কোনো মৌলিক উদ্ভাবন নয়। প্রাচীন গ্রিসের দার্শনিকদের নিকট থেকে শুরু করে নবপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশেও এটি একটি স্বতঃসিদ্ধ সাংবিধানিক নীতি হিসেবে গৃহীত হয়েছে। অ্যারিস্টটল, জন লক ও মন্টেস্কিউর মাধ্যমে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। আমাদের দেশেও উচ্চ আদালতে বারংবার এই নীতির ব্যবচ্ছেদ হয়েছে। ডক্টর নুরুল ইসলাম বনাম বাংলাদেশ, আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ, সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ এবং সর্বশেষে মোহাম্মদ সাদ্দাম হোসেন বনাম বাংলাদেশ এমন অসংখ্য ঐতিহাসিক রায়ে বিচারপতি ও প্রসিদ্ধ আইনজীবীগণ এই তত্ত্বের ভিত্তি, বৈধতা ও সীমারেখা নিরীক্ষণ করেছেন মনোযোগ সহকারে। সাংবিধানিক প্রতিশ্রুতি থাকার পরেও এদেশের জনগণ কোনোদিন পূর্ণাঙ্গ স্বাধীন বিচার বিভাগের স্বাদ গ্রহণ করতে পারেনি। আমরা অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও যেন বারবার ফিরে এসেছি অপূর্ণতার প্রাঙ্গণে। আমার সৌভাগ্য, পেশাগত যাত্রার প্রান্ত সীমায় এসে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণীত হয়েছে দেখতে পেরেছি। সম্মানিত সুধী, পৃথক সচিবালয়ের প্রশাসনিক নেতৃত্বে আমরা ইতিমধ্যে সিনিয়র সচিব পদে পদায়ন সম্পন্ন করেছি। এর মধ্যেই সুপ্রিম কোর্ট সচিবালয়ের পূর্ণাঙ্গ কাঠামো বিন্যাস তৈরি করে 472টি পদ সৃজনের প্রস্তাবও প্রেরণ করতে সক্ষম হয়েছি আমরা। কিন্তু আপনারা জানেন, বিচার বিভাগের পৃথকীকরণ বিষয়ে অতীতেও একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও নানা প্রতিবন্ধকতার কারণে সেগুলো স্থায়ী আলোকরেখা স্পর্শ করতে পারেনি। প্রত্যেকটি প্রয়াস রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের ভেতরে সতর্ক অভিঘাত ও অভূতপূর্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। ঐতিহাসিক এই প্রেক্ষিত সম্পর্কে সচেতন থাকায় শুরু থেকেই আমি বিচ্ছিন্ন কর্মপন্থা পরিহার করতে চেয়েছি, বরং সর্বস্তরের অংশীজনকে সম্পৃক্ত করে পৃথক সচিবালয়ের ধারণাকে জনমানসে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছিলাম। সারা দেশের বিচারকবৃন্দ, আইনজীবী সম্প্রদায়, ন্যায় বিচার প্রত্যাশী নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, গবেষক, বিদেশি মিশনের উচ্চপদস্থ কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক বিচার নেটওয়ার্ক এবং
নীতি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিকভাবে মত বিনিময়, সংলাপ ও বোঝাপড়ার ভিত্তিতে সংস্কারের আবেদনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। আজ এই মুহূর্তে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসমূহ, নিবেদিত প্রাণ সাংবাদিক সমাজ, কলম লেখক, জেলা আদালতের বিচারকবৃন্দ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণকে, যারা এই প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাকে অকুণ্ঠ সমর্থন প্রদান করেছেন। সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মহোদয়ের প্রতি জানাই আন্তরিক ও অকৃত্রিম ধন্যবাদ। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের জনগণের জন্য আইনের শাসনকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে, সেই কামনা ব্যক্ত করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথক সচিবালয়ের কাঠামো নির্মাণকে মূল অক্ষ ধরে বিচার বিভাগ সংস্কারের কর্মসূচিতে আমি 3টি অতিরিক্ত অগ্রাধিকারকে সামনে এনেছিলাম। সেগুলো হলো: 1, বিচারকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ; 2, বিচারিক সক্ষমতা ও পেশাগত দক্ষতার বিকাশ; এবং 3, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে জবাবদিহিতা ও নৈতিক স্থিতি সুদৃঢ় করা। অতএব দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই আমি বিচার বিভাগের প্রতিটি স্তরকে অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে সংলাপের সূত্রপাত করি। বিভাগীয় শহরসমূহে অনুষ্ঠিত ধারাবাহিক মতবিনিময় সভায় জেলা আদালতের বিচারকদের সাথে অত্যন্ত খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে আমি আপনাদের আবাসন সুবিধার তীব্র সংকট এবং পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি। এই বাস্তবতা আমাকে গভীরভাবে বিচলিত করেছিল এবং সেই কারণে প্রধান বিচারপতির দায়িত্ব অধিষ্ঠিত থেকেও আমি আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বরাবর ধারাবাহিকভাবে পত্র প্রেরণের মাধ্যমে বিষয়গুলির জরুরি নিষ্পত্তির তাগিদ দিয়েছি। ফলে প্রথমবারের মতো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা 2024 প্রণীত হয়েছে। এর পাশাপাশি বিচারকদের আবাসিক, দাপ্তরিক ও যাতায়াতকালীন নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক অনুস্মারক এবং নীতিগত মতামত প্রেরণ করেছি। প্রিয় সুধী, আমি নিঃসংকোচে স্বীকার করি যে বিচারকদের জন্য উপযোগী কর্মপরিবেশ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে আমাদের এখনো একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এই ক্ষেত্রটিতে আমার উত্তরসূরির বিশেষ মনোযোগ ও অগ্রাধিকারমূলক বিবেচনা প্রত্যাশা করছি। রাষ্ট্রের আর্থিক সামর্থ্য এখনো কোনো অন্তরায় নয় বলে আমি দৃঢ়ভাবে মনে করি। প্রয়োজন কেবল আমাদের দৃষ্টিভঙ্গির রূপান্তর। নাগরিকের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে বিচারকদের অবদানকে যথার্থ মর্যাদায় উপলব্ধি করা দরকার। এই প্রয়াসে আমাদের অগ্রগতির পথে এতদিন যে বাধাটি বিদ্যমান ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। অধ্যাদেশের ধারা
8 অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও কারিগরি প্রকল্পসমূহের চূড়ান্ত নিরীক্ষা ও সুপারিশ প্রদানের উদ্দেশ্যে একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠনের বিধান রয়েছে। ইতোমধ্যে আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হক মহোদয়ের সভাপতিত্বে 8 সদস্য বিশিষ্ট সেই কমিটি গঠন আমি করে দিয়েছি। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে 50 কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয় অনুমোদনের ক্ষমতা প্রধান বিচারপতির নিকট এককভাবে ন্যস্ত রয়েছে। আমি কমিটির বর্তমান সভাপতি এবং আমার উত্তরসূরিকে অনুরোধ জানাবো দ্রুততম সময়ে সারা দেশের সকল বিচারকের এজলাস সংকট নিরসন, আধুনিক খাসকামরা নির্মাণ, সহায়ক কর্মচারীদের জন্য যথোপযুক্ত কর্মপরিবেশ এবং বিচারপ্রার্থী জনগণের জন্য আদালতে অবাধ বিচরণ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্পসমূহ গ্রহণ করা হোক। কৃচ্ছ সাধনের নামে বিচারকদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখার পুরনো নীতি পরিত্যাগ করতে হবে। I am tired of hearing that the life of a judge is like a hermit. Let me be clear. This adage cannot mean that a judge should be expected to discharge his or her duties, from an abandoned or dilapidated building. একটি সুসজ্জিত আদালতের পরিবেশ কেবল বিচারকদের ব্যক্তিগত আয়েশ ও অনুভূতি বিষয় নয়, এটি বিচারপ্রার্থী জনগণের মনে বিচার বিভাগের প্রতি আস্থা সঞ্চার করে। সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানসমূহের নিকট বিচার বিভাগের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য তা অত্যাবশ্যক। একই সাথে বিচারকগণের আবাসন সংকট নিরসনের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য, নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ থাকা জরুরি। বিচারক যদি নিজেকে আত্মিক ও মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনচর্চায় প্রতিষ্ঠিত করতে না পারেন, তবে ধৈর্য, সহিষ্ণুতা ও ন্যায়বোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সম্মানিত বিচারকগণ, আপনাদের উন্নত জীবনমান ও কর্মপরিবেশের প্রতি প্রত্যাশা কখনোই ব্যক্তিগত ভোগ, আত্মতুষ্টি কিংবা সামাজিক মর্যাদা অর্জনের লক্ষ্য হতে পারে না। এর অন্তরে থাকতে হবে বিচারিক সক্ষমতা উন্নয়ন, জ্ঞান চর্চার সম্প্রসারণ এবং উচ্চমানের কর্মদক্ষতা অর্জনের সৎ প্রেরণা। এটি অনস্বীকার্য যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় চাকরিকালীন প্রশিক্ষণ সংস্কৃতি এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছেনি। প্রায়োগিক প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা এখনো একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। তবে বিদ্যমান সুযোগের ন্যূনতম সদ্ব্যবহারের ক্ষেত্রেও বিচারকদের বড় অংশের অনীহা ও কার্পণ্য পরিলক্ষিত হয়। অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ, জ্ঞান অর্জন ও পাঠ অভ্যাসকে যেন আপনারা জীবনের পরম দায় হিসেবে গ্রহণ করেন। অধ্যয়ন, গবেষণা ও বিচার চর্চার অভিজ্ঞতা উন্নয়নে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখুন। কেবল কর্ম সম্পাদন নয়, বরং কর্মের উৎকর্ষ অন্বেষাই হোক আমাদের সকল প্রচেষ্টার প্রাথমিক ভিত্তি। প্রথাগত পড়াশোনার বাইরে এসে আমি আপনাদেরকে সমাজ, সংস্কৃতি, নৃতত্ত্ব
ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার জগতে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনুরোধ করছি। সেই সাথে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ শাখা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, এসবেও নিজেদের বিচরণ বৃদ্ধি করুন। কেননা একজন বিচারক হিসেবে আমরা কখনোই নিশ্চিত থাকতে পারি না মানুষের জীবনের প্রাত্যহিক কোনো ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হবে এবং কখন সেটি আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। জীবনযাত্রার কোন স্তর থেকে, কোন ঘটনার প্রেক্ষিতে অভূতপূর্ব সব প্রশ্নে আদালতের দ্বারস্থ হবে এবং আমাদের বিচারবোধ এবং বিচক্ষণতাকে পরীক্ষার সম্মুখীন করবে। সব রকমের জ্ঞান ও সমাজের প্রতিটি স্পন্দন যেমন আমাদের সিদ্ধান্ত গ্রহণ ও রায় লিখনে প্রভাব বিস্তার করে, তেমনি বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণেও অসামান্য ভূমিকা রাখে। এই কারণে আপনাদের প্রতি আমার আন্তরিক আহ্বান, ধ্রুপদী সাহিত্য, দার্শনিক তত্ত্ব ও আইনের ইতিহাসে গভীরভাবে অবগাহন করুন। লর্ড ডেনিং মূলত একজন গণিতের ছাত্র ছিলেন, কিন্তু সাহিত্য পাঠই তার অসাধারণ আইনি প্রজ্ঞা তৈরিতে সহায়তা করেছে বলে তিনি নিজেই মন্তব্য করেছেন। আমিও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেন চিন্তায় উদার, বোধে সমৃদ্ধ এবং দৃষ্টিতে সুদূরপ্রসারী এক একজন বিচারক হয়ে উঠতে পারেন। তা না করতে পারলে আমাদের অবস্থা দাঁড়াবে সেই সব মানুষের সারিতে যারা অধিকারের প্রশ্নে পূর্ণ প্রাপ্তি প্রত্যাশা করে, অথচ দায়িত্ব পালনের ক্ষেত্রে বিরাগ ও অস্বস্তি প্রকাশ করে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বইয়ের একটি উক্তি এক্ষেত্রে প্রণিধানযোগ্য। উনি বলেছেন, আমরা আমাদের অধিকার 16 আনা আদায় করতে চাই, বিনিময়ে আমরা কর্তব্যের কথা বেমালুম ভুলে যাই। নিজের অধিকার নিয়ে বাড়াবাড়ি করি, অপরের অধিকারের উপর চড়াও হই। প্রিয় সহকর্মীগণ, বিচারকদের দক্ষতা ও বৌদ্ধিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চতর শিক্ষা অর্জনে সহায়তা প্রদানের জন্য আমি প্রধান বিচারপতি স্কলারশিপ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। তবে সরকারি অর্থ বরাদ্দ, ব্যয় নির্বাহ এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের ক্ষেত্রটি সচিবালয় অধ্যাদেশ প্রণয়নের আগ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ প্রশাসনিক কর্তৃত্বের আওতাধীন ছিল না। সে কারণে অল্প সময়ে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন সম্ভব হয়নি। আমার বিশ্বাস, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক সক্ষমতার যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার মধ্যে দিয়েই আমার স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এক্ষেত্রে আমি আমার উত্তরসূরি প্রধান বিচারপতির নিকট বিনীতভাবে কামনা করছি, জেলা আদালতের বিচারকদের দেশে বিদেশে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও একাডেমিক ফেলোশিপ গ্রহণের ক্ষেত্রে যথাযথ অনুমোদন প্রদান ও সক্রিয় উৎসাহ প্রদর্শনে তিনি উদারতা প্রদর্শন করবেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, পৃথিবী আজ সেবা খাতে অভূতপূর্ব উচ্চতা স্পর্শ করেছে।
প্রযুক্তির অগ্রগতির ফলে একজন পর্যটক নেপালের পাহাড় চূড়ায় বসেও নিউ ইয়র্কে ব্যাংকিং করতে পারেন। অবাধ তথ্য প্রবাহ ও সেবাদানের অসম্ভব গতি রাষ্ট্রীয় প্রতিটি খাত, যেমন প্রশাসন থেকে শুরু করে রাজস্ব ভিত্তিক পরিষেবাগুলোকে অভিনব প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে। বিচার বিভাগ এই বৈশ্বিক রূপান্তর থেকে বিচ্ছিন্ন বা নিরাপদ এমন দাবি করার কোনো যুক্তি নেই। আমরা যদি এখনো পূর্ব যুগের ক্ষমতা কেন্দ্রিক প্রভুভৃত্য চেতনায় আবদ্ধ থাকি এবং বিচারিক সেবাকে নাগরিক অধিকার না ভেবে প্রশাসনিক দয়া হিসেবে বিবেচনা করি, তাহলে অদূর ভবিষ্যতে বিচার ব্যবস্থার বেসরকারীকরণ বা সালিশ নিষ্পত্তি প্রক্রিয়ার পূর্ণ আধিপত্যকে অবাস্তব বলে উড়িয়ে দেয়া যাবে না। বিশ্বব্যাপী ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ তাদের অধিকাংশ বিকল্প পদ্ধতিতে সমাধান করছে। সুতরাং আমরা যদি ভেবে থাকি যে বিচারপ্রার্থী জনগণের প্রতি অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, তাহলে আমরা প্রকৃত অর্থেই এখনো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। সাবেক বিচারপতি কাজী এবাদুল হক তার বিচার ব্যবস্থা বিবর্তন গ্রন্থে আমাদেরকে সতর্ক করে বলেছিলেন, বিচারের দীর্ঘসূত্রতা, ব্যয়বহুল্যতা এবং অনেক সময় ন্যায় বিচারের লাভে ব্যর্থতা যেমন আদালতের প্রতি আস্থাহীনতার জন্ম দেয়, তেমনি আইনের প্রতি আস্থাহীনতার সৃষ্টি করে। সম্মানিত সুধী, ঐতিহাসিকভাবে বাংলাদেশ তথা ভারতবর্ষে বিচারিক ও সাধারণ জনগণের মধ্যে একটি অদৃশ্য দেয়াল রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার কাজের পবিত্রতা ও বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করার অজুহাতে আমরা নিজেদের কর্মকাণ্ড জনগণের সামনে উপস্থাপন করতে অনাগ্রহ দেখাই। কিন্তু বিগত কয়েক দশক ধরে এই দর্শনের ব্যাপক পরিবর্তন হয়েছে। কেননা পবিত্রতার এই পর্দা আমাদেরকে সকল জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটি মিথ্যে আশ্বাস দিয়ে আসছে। সে কারণে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেভিড প্যানিক তার জাজেস নামক একটি বইয়ে বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স was not designed and should not be allowed to become a shield for judicial misbehavior or incompetence or a barrier to examination of complaints about injudicious conduct. Sir Winston Churchill হাউস অব কমন্সের এক বক্তৃতায় বলেছিলেন, the courts hold justly high
and unequaled preeminence in the respect of the world. No doubt, they deserve and command the respect and admiration of all classes of the community. But we need judges who are trained for the job, whose conduct can be freely criticized and be subject to investigation by a Judicial Performance Commission. Judges should welcome rather than shun publicity for their activities. এই উপলব্ধি থেকেই দায়িত্ব গ্রহণের পরপরই আমি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের জন্য 12 দফা আচরণ দিক নির্দেশনা জারি করি, যা পরবর্তীতে সারা দেশে বিস্তৃত হয়। এর লক্ষ্য ছিল বিচার বিভাগের প্রতি প্রতিটি স্তরে সেবা ভিত্তিক মনোভাব এবং জবাবদিহিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এছাড়া বিচারপ্রার্থী জনগণের সঙ্গে আদালতের দূরত্ব আরও কমিয়ে আনতে আমি 2টি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করি। এখন সরাসরি প্রধান বিচারপতির দপ্তরে জনগণের অভিযোগ, জিজ্ঞাসা ও প্রতিক্রিয়া পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানলে আনন্দিত হবেন যে বিগত 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি একটি আধুনিক, প্রযুক্তি সম্পন্ন ও সুসজ্জিত কল সেন্টার উদ্বোধন করেছি। এই কল সেন্টারের মাধ্যমে দেশের প্রতিটি আদালত ও বিচারকের কার্যক্রম এখন নাগরিকের প্রশ্ন ও প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত বিচারক মণ্ডলী, বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অবারিত সুযোগের অন্যতম অনুঘটক ছিল বদলি ও পদায়ন সংক্রান্ত সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকা। এই অনুপস্থিতির প্রতিবিধান করতে আমরা বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেছি। কিন্তু বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সকল কাজ এখনো নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় বলে এই নীতিমালা আলোর মুখ দেখেনি। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর ধারা 7 যথাযথভাবে কার্যকর করে পরবর্তী গেজেট প্রজ্ঞাপন যখনই প্রকাশিত হবে, তার সাথে সাথে বিচারকদের বদলি ও পদায়ন সম্পৃক্ত বঞ্চনা ও বৈষম্য অনেকাংশেই লাঘব হবে বলে আমি মনে করি। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, রোডম্যাপ ঘোষণার সময় আমি স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে বিচার বিভাগ নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধাই হবে একমাত্র নির্ণায়ক মানদণ্ড। আমাদের ক্ষীয়মান বিচার বিভাগ নিয়ে বহুদিন ধরেই বিজ্ঞ আইনজীবী ও বরেণ্য বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব মাহমুদুল ইসলাম তার এক সুপরিচিত গ্রন্থের মুখবন্ধে লিখেছিলেন, and I quote, "There are a small number of competent judges, and very few of them take pride in their work. Their integrity and honesty are being questioned. The confidence in the administration of justice that the people have had is in the wane. The output of a judge has severely come down.
The members of the bar are no longer well equipped with the law, and particularly the relevant laws bearing on the case and precision in the submission is lacking. The honesty and integrity amongst the lawyers is in the lowest level. বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ এই কঠোর বাস্তবতা আমিও প্রত্যক্ষ করেছি। সেই উপলব্ধি থেকেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করি। অধ্যাদেশের ধারা 6(2)তে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সাংবিধানিক যোগ্যতার পাশাপাশি যে সম্পূরক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা হলো: 1, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রশিক্ষণ। 2, আইনের নির্দিষ্ট কোনো শাখায় বিশেষ জ্ঞান ও পারদর্শিতা, স্পেশালাইজেশন। 3, প্রার্থীর সামগ্রিক জ্ঞান, প্রজ্ঞা, সততা, সুনাম, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং অন্যান্য প্রাসঙ্গিক মূল্যবোধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের এই নতুন বন্দোবস্ত স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক এবং জবাবদিহিতামূলক রূপ পেয়েছে এবং আমাদের জনগণের ন্যায় বিচারের প্রতি আস্থা পুনর্গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বিচারকবৃন্দ, প্রধান বিচারপতি হিসেবে আমার প্রথম অভিভাষণে আমি বিচার বিভাগের বড় সমস্যা হিসেবে মামলা জট নিয়ে আলোকপাত করেছিলাম। অত্যন্ত স্বল্প সংখ্যক লোকবল এবং অপর্যাপ্ত অবকাঠামো সত্ত্বেও আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু তাতে বিচারের মান নিয়ে কিছু প্রশ্ন দেখা যায়, দেখা দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সে কারণে নিষ্পত্তির পরিমাণ ও কাজের গুণগত মান উভয় রক্ষার জন্য আমি শুরুতেই বিচারিক পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতির সভাপতিত্বে পদ সৃজন কমিটি সংক্রান্ত আইন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা 2025 প্রণয়নের জন্য আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। উক্ত বিধিমালার আলোকে সর্বশেষ 232টি জেলা জজ পদমর্যাদার পদ সৃজিত হওয়ায় বিচার বিভাগের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীনভাবে একসাথে 826 জন বিচারক পদোন্নতি লাভ করেছেন। সেই সাথে আমি আশা রাখি খুব শীঘ্রই আমাদের প্রস্তাবিত কমার্শিয়াল কোর্ট অধ্যাদেশের আলোকে আরও প্রায় 70টি বিচারিক পদ সৃষ্টি হবে এবং বিচারকের সংখ্যার অনুপাতে মামলার পরিমাণ কমাতে সাহায্য করবে। সম্মানিত সুধী, এতক্ষণ আমি বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে আমার সময় গৃহীত পদক্ষেপ সমূহের কথা বলেছি। এর পিছনে কোনো ব্যক্তিগত সাফল্য দাবি করা আমার উদ্দেশ্য নয়, বরং এই প্রয়াসের মূল অনুপ্রেরণা হলেন এদেশের সাধারণ মানুষ।
তাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই আমি আজকে সবাইকে আবারও সমবেত করেছি। যদি এই ফলস্বরূপ আপনাদের জন্য কোনো কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা কেবল আমার একার কৃতিত্ব নয়, বরং আমি গভীরভাবে ঋণী সেই পূর্বসূরীদের কাছে যারা তাদের প্রবন্ধ, বক্তৃতা, গবেষণা এবং যুগান্তকারী বিভিন্ন রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণের ভিত্তি নির্মাণ করেছিলেন, আমাদের চিন্তা ও কর্মের দিক নির্দেশনা প্রদান করেছিলেন। একইভাবে আমি আমার পরবর্তীদের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতি নিঃসংশয়ে গভীর আস্থা রাখি। তবু একটি সুন্দর ভবিষ্যৎ যাত্রার জন্য আরো কয়েকটি দিক নির্দেশনা প্রদান করাকে আমি আমার দায়িত্বের অংশ মনে করি। সর্বপ্রথম, পৃথক সচিবালয়কে বাস্তবিক অর্থে কার্যকর, জবাবদিহিতামূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। এই পথযাত্রার ধারাবাহিকতা অটুট রাখা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের গতিময়তাকে আরও ত্বরান্বিত করার গুরু দায়িত্বটি এখন আমার উত্তরসূরি প্রধান বিচারপতির কাঁধে ন্যস্ত হবে। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে পৃথক সচিবালয় কেবল একটি আইনি কাঠামো হয়ে থাকবে না, বরং বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতার স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, পৃথক সচিবালয় এবং বিচার বিভাগের স্বাধীনতাকে এদেশের আপামর জনসাধারণের সাংবিধানিক সকল অধিকার সুরক্ষিত করার প্রধান নিয়ন্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারকদের দ্বারা সৃষ্ট যাবতীয় অন্যায়ের জন্য এখন থেকে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ বন্ধ করতে হবে। জনগণের জন্য সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করতে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আইন বৃহত্তর রাজনীতির একটি অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয়। কেবল ক্ষমতাবান শাসক শ্রেণীর পক্ষে প্রয়োজনীয় পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব নিলে বিচার বিভাগের আলাদা কোনো অস্তিত্বেরই প্রয়োজন নেই। সে কাজের জন্য নির্বাহী বিভাগ ও পুলিশই যথেষ্ট। রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি যে আদর্শকে ধারণ করেই গড়ে উঠুক না কেন, বিচারকদেরকে সুনীতি ও সুবিবেচনা বজায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয়ত, বিচারকদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করতে হবে। আমরা এই মেয়াদে মিশর ও ইন্দোনেশিয়ায় সুপ্রিম কোর্টের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এবং থাইল্যান্ড, ব্রাজিল ও নেপাল সহ অন্যান্য রাষ্ট্রের সাথেও একই রকম উদ্যোগ প্রক্রিয়াধীন আছে। আমার পরবর্তী প্রশাসনের দায়িত্ব হবে উক্তি চুক্তিগুলোর আলোকে সহযোগিতা আদান প্রদান, সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠান সূচনা করা।
সুষ্ঠু মামলা ব্যবস্থাপনার জন্য কজ লিস্ট ব্যবস্থাকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করা দরকার। নেপালের বিচার বিভাগের আদলে ডিফারেন্সিয়েটেড কেস ম্যানেজমেন্ট প্রকল্প গ্রহণ করা যেতে পারে। ভার্চুয়াল শুনানি ও পেপার ফ্রি কোর্ট গড়ে তোলার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দীর্ঘমেয়াদে সেখানে জুডিশিয়াল সার্ভিসের সদস্য সহ অন্যান্য লোকবল নিয়োগ করতে হবে। তৃতীয়ত, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের প্রতি আমার অনুরোধ, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে এখন থেকে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাবনা প্রণয়ন করুন। বর্তমান প্রশিক্ষণ মডিউলগুলোকে সময় উপযোগী ও আধুনিকায়ন করতে হবে। তাত্ত্বিক লেকচারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। বিচারকগণ যেন একটি মামলার আড়ালে নিহিত বাস্তবতা যথাযথভাবে অনুধাবন করতে পারেন, বিচার্য বিষয়সমূহকে সুস্পষ্টভাবে পৃথক ও চিহ্নিত করতে সক্ষম হন, প্রমাণ ও আইনের মধ্যে যুক্তিসঙ্গত সেতুবন্ধন রচনা করার দক্ষতা অর্জন করেন এবং প্রাসঙ্গিক সাক্ষ্যসমূহ যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন, সে লক্ষ্যে কার্যকর, বাস্তবভিত্তিক ও সময় উপযোগী প্রশিক্ষণ পদ্ধতি অনুসন্ধান ও প্রণয়ন করা আবশ্যক। দেশের বরেণ্য আইনজীবী, আইনের প্রথিতযশা শিক্ষক এবং পারিপার্শ্বিক ও আন্তঃবিষয়ক জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা অপরিহার্য। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে কেবল প্রবীণ বিচারকেরাই নবীনদের প্রশিক্ষণ দেবেন, এই সংকীর্ণ ও আত্মবদ্ধ রেওয়াজ ভাঙতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত এর নেতিবাচক পরিণতি আপনাদের নিজেদেরই বহন করতে হবে। একইভাবে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতি আমার অনুরোধ, নিয়োগ পরীক্ষার সিলেবাসের কাঠামোগত দুর্বলতা সুপরিসরে পর্যালোচনা করা হোক। বিদ্যমান 1000 নম্বরের মধ্যে কোনো কোনো বিষয়ে একজন বিচারকের মেধা, কোন বিষয়ে একজন বিচারকের মেধা, মনন ও বিচারবোধ মূল্যায়নের ক্ষেত্রে বাস্তবিক অর্থে অনাবশ্যক তা চিহ্নিত করা জরুরি। বাংলা ও ইংরেজির মাধ্যমে শিক্ষার্থী এবং দেশীয় ও বিদেশি ডিগ্রিধারীদের জন্য ন্যায়সঙ্গত সমতা নিশ্চিত করার বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। একই সঙ্গে ট্রাস্ট, একুইটি, টর্ট এবং জুরিসপ্রুডেন্সের মতো আইনের উচ্চতর ও তাত্ত্বিক শাখাগুলোকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মৌখিক পরীক্ষায় প্রার্থীর সততা, বিশ্লেষণ ক্ষমতা, বিচক্ষণতা ও ব্যক্তিত্ব যথাযথভাবে যাচাইয়ের জন্য সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ মানদণ্ড প্রণয়ন করতে হবে। যে কোনো মূল্যে নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ধর্ম, লিঙ্গ এবং নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে সকল ধরনের বিদ্বেষপ্রসূত আচরণ কঠোরভাবে পরিহার করতে হবে। সম্মানিত বিচারকবৃন্দ, জেলা আদালতের বিচারকগণের পদোন্নতি এখনো মূলত ব্যাচ ভিত্তিক বিবেচনায় পরিচালিত হয়। এই ব্যবস্থা আজও আমার কাছে এক বিস্ময় হিসেবেই প্রতীয়মান হয়।
বহু বছর পূর্বে নিয়োগ পরীক্ষায় অর্জিত নম্বরই যেন পুরো কর্মজীবনের প্রধান নিয়ামক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন কিংবা দায়িত্ব পালনকালে প্রদর্শিত কর্মদক্ষতার গুণগত ও পরিমাণগত মূল্যায়নের প্রাসঙ্গিকতা তাহলে কোথায়? আমরা যদি দীর্ঘমেয়াদে মামলা জট হ্রাস করতে সত্যিকার অর্থে অগ্রগতি অর্জন করতে চাই, তবে বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা ও পারফরমেন্স ইভ্যালুয়েশন বা পারফরমেন্স মূল্যায়নকে অপরিহার্য মানদণ্ড হিসেবে গ্রহণ করার পথই আমাদের অগ্রসর হতে হবে। সর্বক্ষেত্রে মেধাভিত্তিক জুডিশিয়াল সার্ভিস গঠন করতে হলে এই সত্য স্বীকার করে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অতএব যুগ্ম জেলা জজ হতে তদূর্ধ্ব ক্ষেত্রে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড গঠন করা যেতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান হিসেবে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্দেশ্যে একটি ফিট লিস্ট প্রণয়নের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহজতর হবে। প্রিয় বিচারকবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি মুস্তাফা কামাল একবার বলেছিলেন, অন্তরে কোনো ধরনের ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। শুনানিকালে কোনো বিশেষ পদবীধারী ব্যক্তি বা ক্ষমতাবান পক্ষকে অতিরিক্ত গুরুত্ব দেয়া বিচারকের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। একই সঙ্গে এটিও স্মরণ রাখতে হবে, বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে আচরণে কোনো ধরনের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করা যাবে না। আদালতের মর্যাদার প্রতি কোনো একজন আইনজীবীর অসংবেদনশীল আচরণের কারণে সমগ্র আইনজীবী সমিতি কিংবা তার মক্কেলের প্রতি বিরাগপূর্ণ মনোভাব পোষণ করা বিচারকের নৈতিকতা ও নিরপেক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। Because to be a judge is to uphold justice, not only for the righteous, but even for those who are unjust to you. A judge must not allow the ignorance or ill manners of lawyers to personally agitate or influence him or her. তাই সবাইকে আমি অনুরোধ করব, স্বাধীন সচিবালয়কে কার্যকর ও টেকসই করতে দেশের সকল বার সমিতির সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক স্থাপন করুন। এই লক্ষ্যে বিচারপ্রার্থী জনগণ, সংশ্লিষ্ট আইনজীবীবৃন্দ এবং অন্যান্য সহযোগীদের অংশগ্রহণে নিয়মিত গণশুনানির আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারের জন্য একটি কার্যকর গ্রিভান্স রিড্রেস সিস্টেম
প্রবর্তন করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি জেলা আদালতের বিচারকদের একটি বিশেষ চাহিদার প্রতি মনোনিবেশ করতে পারিনি। আমি অনুরোধ করব আমার স্থলাভিষিক্ত প্রধান বিচারপতি জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা চালুর রূপরেখা অনুসন্ধান করবেন, যাতে করে বিচারকরা নিয়মিত রোগ পরিচর্যা ও জরুরি চিকিৎসা গ্রহণকালে আধুনিক সেবা পেতে পারেন। এই ব্যাপারে পরবর্তী পে স্কেলে বিচারকদের জন্য বীমা সুবিধা সংযোজন করা যেতে পারে, কেননা প্রায়শই বিচারকদের চিকিৎসার জন্য খুব অমর্যাদাকর উপায়ে তাৎক্ষণিক তহবিল সংগ্রহ করতে দেখা যায়। চলমান পে কমিশনকে আমি অনুরোধ করব যৌক্তিক হারে জুডিশিয়াল ভাতা, ঝুঁকি ভাতা নির্ধারণ করার পাশাপাশি বিচারকদের জন্য পর্যাপ্ত পরিমাণে বার্ষিক বুক অ্যালাউন্স চালু করা যেতে পারে। প্রিয় বিচারকগণ, আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীদের উন্নয়ন ব্যতীত বিচার ব্যবস্থার সামগ্রিক পরিবেশ কখনো পূর্ণতা পেতে পারে না। যেমন একটি পেশাদার সেনাবাহিনী কেবল দক্ষ সেনা কর্মকর্তাদের জন্য বিজয়ী হয় না, প্রয়োজন হয় প্রশিক্ষিত সৈনিকের, তেমনি আদালতের বেঞ্চ সহকারী, সেরেস্তাদার, স্টেনোগ্রাফার সহ প্রতিটি সহায়ক কর্মীর মানোন্নয়নে বিচার ব্যবস্থার স্থিতি ও সুশৃঙ্খলার জন্য অপরিহার্য। আপনারা তাদের প্রতি সদয়, মানবিক ও নেতৃত্বশীল আচরণের দৃষ্টান্ত স্থাপন করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনার চারিত্রিক দৃঢ়তা ও সদ্ভাব, ভাষার মাধুর্য ও আচরণের শালীনতা তাদের কর্মস্পৃহা জাগ্রত করবে। মনে রাখবেন, বিচারকের সুনাম তখনই পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয় যখন তার অধীনস্থ কর্মবাহিনীও নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতায় উন্নীত হয়ে সমগ্র প্রতিষ্ঠানকে এক সুসংহত মর্যাদায় উপস্থাপন করতে সক্ষম হয়। একতরফা উৎকর্ষ কখনো প্রাতিষ্ঠানিক মানের প্রতীক হতে পারে না। এই কারণে আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধীনে নতুন করে প্রণয়ন করতে হবে। তাদের যোগ্যতার মানদণ্ড ঠিক করতে নথি ব্যবস্থাপনা, নৈমিত্তিক ও কারণিক কাজের আইনের যে ন্যূনতম জ্ঞান প্রয়োজন সেগুলো সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পরবর্তী প্রশিক্ষণ অপরিহার্য করতে হবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যে কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা চালু হয়েছে তা এক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আমি আশা করি। সম্মানিত উপস্থিতি, ভবিষ্যতের ব্যাপারে সমস্ত আশা অক্ষুণ্ণ রেখেও আমি একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। বিচার বিভাগের সুদিনের অপেক্ষায় আমরা যতই বিমোহিত হই না কেন, আমাদের অতীত ইতিহাস সম্পর্কে বিস্মৃত হলে চলবে না। আপনারা জানেন, 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা উল্লেখ ছিল। 1990 সালের 3 জোটের রূপরেখায়ও পৃথকীকরণের একই প্রতিশ্রুতি প্রদান করা হয়। আরও অবাক করা ব্যাপার, 1836 সালে
লর্ড অকল্যান্ড একটি প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করলে সেই কমিটির সদস্য ফ্রেডরিক হ্যালিডে মন্তব্য করেছিলেন এই বলে, and this is what Halliday said, বাংলায় আমি পড়ছি, যে চোর ধরে এবং যে বিচার করে উভয়ের একত্রে অবস্থান তত্ত্বের দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ এবং কাজের দিক থেকে আরো বেশি অনিষ্টকর। কিন্তু পরে সেই একই ব্যক্তি বাংলার লেফটেন্যান্ট গভর্নর হয়ে পৃথককরণের কথা সম্পূর্ণ ভুলে যান। উপস্থিত সকলকে আমি ইতিহাসের এরকম আত্মপ্রতারণার ব্যাপারে সতর্ক করে দিতে চাই। আমরা যেন ফ্রেডরিক হ্যালিডের মতো আত্মহন্তারক হয়ে না উঠি। সম্মানিত সহকর্মীগণ, আমি চাই আপনারা নৈতিক বল ও জ্ঞান অর্জনের দ্বারা মানুষের প্রিয় হয়ে পাত্র হয়ে ওঠার চেষ্টা করুন। কেননা যোগ্যতার ঘাটতি ও মনের সংকীর্ণতা নিয়ে আপনি নির্বাহী বিভাগ ও আইনসভার অন্যায্য কর্তৃত্বের মোকাবেলা করতে পারবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি প্রবন্ধে বলেছিলেন, শ্রদ্ধা আকর্ষণ করিতে না পারিলে সুবিচার আকর্ষণ করা কঠিন। আর সাধারণ জনগণকে আপনাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি বাড়াতে চাইলে কাজের দ্বারা তাদের সাথে দূরত্ব গোছাতে চেষ্টা করুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, জনগণের সাথে সম্বন্ধ করতে হলে তাদের আত্মীয় হতে হবে। তাদের আত্মীয়ের গালি সহ্য করতে পারে, কিন্তু আত্মীয়ের মধুর বুলিকে গ্রাহ্য করে না। তারা আত্মীয়ের গালি সহ্য করতে পারে, কিন্তু আত্মীয়ের মধুর বুলিকে গ্রাহ্য করে না। বাংলাদেশের জনগণের বিচার বিভাগের কাছ থেকে কি প্রত্যাশা আর কোথায় তাদের হতাশা তা না বুঝে সংস্কারের কোনো রূপরেখায় চিরস্থায়ী হওয়ার কথা নয়। পরিশেষে এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করার জন্য আমি ভারতের বিচারপতি V.R. কৃষ্ণা আয়ার তার দ্য ম্যাজেস্টি অফ দ্য জুডিশিয়ারি শীর্ষক একটি প্রবন্ধের শরণাপন্ন হতে চাই। And this is what Krishna has said. Judiciary is the most sublime instrumentality in the country, and I have served it for more than 2 decades during the best part of my life. Judicature has status and commands the reverence of the people, which is a great tribute to this national institution. Necessarily, judges have the highest duty to the people of administering justice, based on fearless truth, moral rectitude, and negation of addiction for power and lucre. বিচারপতি কৃষ্ণা আয়ারের মতের সাথে মিলে আমিও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো সার্থকতা নেই যদি না আমরা ব্যক্তিগত অসততার ব্যাপারে সতর্ক থাকি। একটি স্বাধীন সচিবালয় কেবল শুরু, সর্বশেষ উদ্দেশ্য নয়। আপনাদের উচিত সততা ও যোগ্যতার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। অনুপার্জিত অর্থের বাসনা, অন্যায্য বিলাসী জীবন
এবং অসঙ্গত ক্ষমতার প্রতিপত্তি যদি আমাদের মনকে কলুষিত করে রাখে, তাহলে পৃথিবীর কোনো আইনি বিধানই আমাদের সামষ্টিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না। ইতিহাস তো তাই বলে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দীর্ঘ 1.5 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছি এদেশের জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার, বিচার বিভাগের পূর্ণ সক্ষমতা অর্জন করার জন্য। কিন্তু আমার বিদায়ের পর বিচার বিভাগের সংস্কারের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপ সমূহের ভবিষ্যৎ কি হবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, থাকারও কথা নয়। এই পদক্ষেপগুলোর স্থায়িত্ব নির্ভর করবে আপনাদের নীতি ও দায়িত্ববোধের উপর। এই বলেই আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।